আমি যখন ৮ মাসের অন্তঃসত্ত্বা তখন আমার স্বামী আমাকে ফেলে আমারই বান্ধবীকে বিয়ে করলো। অথচ আমাদের বিয়েটা ছিল ভালোবাসার। ওর কথায় আমি বাড়ি থেকে পালিয়ে এসে বিয়েটা করেছিলাম। আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসতাম। কখনো বুঝতে পারিনি এই ভালোবাসার মধ্যে ছিল বিশাল বড় এক ছলনার পাত, যেখানে আমারই সবচেয়ে কাছের বান্ধবী আমার পুরোটা জীবনটাকে তছনছ করে দিয়েছে। আচমকা ফোনের নোটিফিকেশন বেজে উঠতেই তরুণী চমকে ওঠে। দ্রুত নিজের মায়ের ডায়েরিটা বন্ধ করে রেখে দেয়। এর চেয়ে বেশি আজ তার পড়া হলো না। এমনিতেও মায়ের ডায়েরিটা তাকে লুকিয়ে চুরিয়ে পড়তে হয়। কখনো মায়ের কাছে ধরা পড়ে গেলে সর্বনাশ। অরহা ফোনটা হাতে নিতেই দেখল তাদের গ্রুপে দেওয়া একজনের মেসেজ জল করছে। আমাদের বাসায় ৩ তলায় একটা ভাইয়া থাকে, দেখতে মাশাল্লাহ সেই রকম সুন্দর। প্রথমবার দেখেই একদম ক্রাশ খেয়ে ফেলছি। উনি প্রতিদিন বিকেলে একবার করে ছাদে যায় সিগারেট খাওয়ার জন্য। আমি বাড়িতে তেমন কাজকর্ম করি না, কিন্তু ওনার জন্য প্রতিদিন বস্তা বস্তা কাপড় ধুই ছাদে মেলে দেওয়ার বাহানায় ওনাকে শুধু একবার দেখার জন্য। দুপুরে কাপড় মেলে দিয়ে বিকেলের দিকে চলে যায় সেগুলো নিয়ে আসতে। বিশ্বাস কর, ভাইয়াটা যে কত সুন্দর, একবার দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। পুরোই জাক্কাস। এই আধুনিক জীবনে যখন দূরত্ব কেবলই একটি সংখ্যা মাত্র, তখন বিশ্বের এক প্রান্ত হতে অন্য প্রান্তে কথোপকথনের জন্য সেরা একটি মাধ্যম হলো মুঠোফোন। এই যন্ত্রটি আমাদের যোগাযোগ এনেছে এক বৈপ্লবিক পরিবর্তন। কালের প্রতিক্রমে মানুষ আজ তার চিঠির উত্তরের জন্য মাসের পর মাস অপেক্ষা করে না। এখন ১ সেকেন্ডের মাঝে একান্ত গল্প, কথা, অনুভূতিগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। তেমনি আজকে ছুটির দিনটায় রৌদ্রময় দুপুরে কিছু উঠতি বয়সী তরুণীর গল্পের আসর জমেছে তাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে। হাসি ঠাট্টা আর নিত্যদিনের আলোচনার মাঝে আড্ডা যখন সবেমাত্র জমে উঠেছে, ঠিক তখনই গ্রুপের অন্যতম সদস্য ঈশিতা এখন একটি ব্যক্তিগত এবং কৌতূহলোদ্দীপ বিষয় উত্থাপন করল, যা মুহূর্তে আলোচনার মোড় ঘুরিয়ে দিল। একই সাথে সবাই হয়ে উঠল ভীষণ রকমের আগ্রহী। মুহূর্তে সবার টাইপিংয়ের খেলা দেখানো শুরু হয়ে গেল। প্রথম ধাক্কা সামলে সবচেয়ে দ্রুত উত্তর দিল ইকরা, যার উত্তেজনা ছিল তুঙ্গে। ঈশিতা, ও মাই গড, তুই এটা এতদিন চেপে রেখেছিলি? তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, ড্রেস মেলার ছবি না দিলেও চলবে, কিন্তু ছাদে যখন ভাইয়া থাকে তখন তোকে একটা চটজলদি ছবি তুলেই গ্রুপে দিতেই হবে। এখন জলদি তার নামটা বল, কেমন দেখতে, একটু ডিটেইলে বল না প্লিজ। ইকরার এই দাবি শুনে গ্রুপের শান্ত স্বভাবের রিমে একটু হেসে মেসেজ করলো। তার মনোযোগ ছিল প্রেমের চেয়েও বেশি ঈশিতার পরিশ্রমের দিকে। অবিশ্বাস্য, ঈশিতা যে মেয়ে কিনে নিজের জামাটাও ঠিকমতো গুছিয়ে রাখে না, সে এখন অন্যকে একটিবার দেখার জন্য বাড়ির বস্তা বস্তা কাপড় কেচে দিচ্ছে। এটাই হলো সত্যিকারের নিঃস্বার্থ প্রেম, বুঝলি? এতদিনে তোর মতো আলসে মেয়ের জীবনেও পরিশ্রম এলো। তা কাপড় কাচার সোপ পাউডারের নাম কি? এরপর কিছুটা অভিজ্ঞ ভঙ্গিতে এন্ট্রি নিল তিশা। সে সবসময় যুক্তি তার আর বুদ্ধির পাল্লায় সব কিছু মাপতে ভালোবাসে। তার প্রশ্নটি ছিল পরিস্থিতি বিশ্লেষণের উপর। বাহানাটাই দারুণ, কিন্তু ঈশিতা একটা কথা বলতো, তুই যখন কাপড় মিলিস বা নিয়ে আসিস তখন কি ভাইয়া তোকে খেয়াল করে? একবারও কি তাকিয়ে হাসে? দেখ, প্রেম একতরফা হলে কিন্তু এই বস্তা বস্তা কাপড় কাচার কষ্টটা শুধু তুরই হবে। ওনার চোখে তুই ধরা পড়েছিস তো? একসাথে এতগুলো মেসেজের প্রশ্ন দেখে ঈশিতা নিজেই কিছুটা অভিভূত। সে হাসি মুখে একটি ভয়েস নোটের বদলে মেসেজ উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিল। আরে থাম, একসঙ্গে এত প্রশ্ন না ইকরা, ছবি দেওয়া অসম্ভব, ধরা পড়লে আমার কপালে শুনি। আর রিমা, তোর মাথা ভর্তি শুধু আজাইরা চিন্তা। ভাইয়া আমাকে ঠিক নোটিস করে কি না সেটাও এখন ঠিক বুঝতে পারিনি, তবে হ্যাঁ, একদিন কেমন যেন চোখে চোখ পড়ে গেল। আমার তো মনে হচ্ছিল হার্টবিট বন্ধ হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিলাম। এখন তো প্রতিদিন মনে হয় আজ নিশ্চয়ই কিছু একটা হবে। আচ্ছা, তোদের জীবনে এমন কোনো প্রথম ক্রাশের গল্প নেই? ঈশিতা তার গল্প শেষ করেই কাহিনীটা এবার ঘুরিয়ে দিল বাকিদের মাঝে। এইবার আলোচনার বিষয়বস্তু আর শুধু ঈশিতার ক্রাশ রইল না, বরং সবার জীবনে লুকোনো প্রথম প্রেম বা ক্রাশের গল্প শোনার জন্য বাকি সকলে অস্থির হয়ে উঠল।
কিন্তু সবার মাঝে থেকেও কোনো প্রতিক্রিয়া না করে চুপচাপ সবটা দেখতে রইল অর্হা। সবার চেয়ে অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়, বাকিদের মাঝে তার অস্তিত্বটা তেমন চোখে পড়ে না। যথারীতি সে কিছু একটা ভাবতে ভাবতে গ্রুপ থেকে বেরিয়ে পড়ল, যা হয়তো তার বাকি বান্ধবীরা খেয়ালও করল না। অর্হা মাহাজাবিন কেবলমাত্র স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে। একটু আগে বসে বসে যাদের কথোপকথনগুলো দেখছিল তারা প্রায় তারই সমবয়সী, কেননা ক্লাসের বাকিদের চেয়ে সে বয়সে কিছুটা ছোট। বাকিদের 19-18 কিংবা 20 হয়ে গেলেও তার কেবলমাত্র 17। হয়তো হিসেবের খাতায় তার বয়সটা ঠিকই আছে, কিন্তু বাকি মেয়েগুলো যেমন তার চেয়ে খানিকটা বড়, তেমনি তাদের নিত্য দিনের চলন বলন কিংবা পছন্দ, কথাবার্তার ধরন সবটাই খানিকটা ভিন্ন। অন্যদিকে অর্হা অনেক বেশি ইন্ট্রোভার্ট হওয়ার কারণে বাকিদের মাঝে সহজেই তেমন নিজের ভেতরটাকে তুলে ধরতে পারে না। কলেজে উঠে অনেকগুলো নতুন ফ্রেন্ড জুটলেও তাকে বোঝার মতো হয়তো তেমন কেউই নেই। অর্হা বসে বসে অনেক কিছুই ভাবছিল। এমনিতে সে তেমন সময় পায় না, কিন্তু গ্রুপে এলেই দেখে কম বেশি সবার আলাপ আলোচনা এইসব প্রেম ভালোবাসায় নিয়েই হয়ে থাকে। আগে বিরক্ত লাগলে এখন সে চুপচাপ মাঝে মধ্যে বিষয়গুলো খেয়াল করে, কখনো নিজস্ব মন্তব্য রাখে না, কারণ তার জীবনে এখনো এইসব ভালো লাগা ভালোবাসার আগমন ঘটেনি। কিন্তু আজকের আলোচনাগুলো পড়ার পর তার মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে। ঈশিতার বলা কাহিনীটার মতোই তাদের বাড়ির ছাদের ঘরটাতেও একটা ছেলে থাকে। অনেকদিন হলো সেই ছিলেখোটার ঘরটা ফাঁকা ছিল, তবে কিছুদিন আগেই সেখানে একজন ব্যক্তি এসে থাকতে শুরু করেছে। এই তো 14-15 দিন হলো হবে হয়তো। না, ঈশিতার মতো অর্হারও সেই ছেলেটির প্রতি কোনো বিশেষ নজর পড়েনি, কেননা এই পর্যন্ত অর্হা তাকে ঠিকমতো দেখেওনি। যেদিন থেকে ছেলেটি ছাদের ঘরে থাকতে শুরু করেছে সেদিনই তার মা তাকে ডেকে বলেছে, আজ থেকে প্রয়োজন ছাড়া ছাদে যাওয়ার আর কোনো দরকার নেই। কাপড় চোপড় শুকাতে হলে তা বারান্দাতেই মেলে দিও, ব্যাস। এরপর প্রয়োজন পড়লেও অর্হা আর কখনোই ছাদে যায়নি। তার রেশমের ন্যায় চুলগুলো বেশ বড়সড়, প্রায় কোমর ছাড়িয়েছে। ছোটবেলা হতে এখন অবধি তার মায়ের একান্ত যত্নের কারণেই তা সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে। সিল্কি চুলগুলো ব্যতীত সে চমৎকার সুন্দরী, স্নিগ্ধত লাবণ্যে ভরপুর ত্বক যেন তার দুধে আলতা রঙে মেশানো। গভীর কালো চোখ দুটোই সবসময় একটি শান্ত কৌতূহলী দৃষ্টি খেলা করে। অর্হা কথাবার্তাও তেমন একটা বলে না। ছোটবেলা থেকে অন্তর্মুখী বিদায় কারো কারো কাছে সে বিতু বলে আখ্যায়িত। তবে দিন দিন তার চুপচাপ হয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার পেছনে কিছু অতীতের ঘটনাও রয়েছে। তার মা ইয়াসমিন নাজ সমাজের চোখে পরিচিত একজন সিঙ্গেল মাদার হিসাবে। অর্হার মা বাবার বিয়েটা ছিল ভালোবাসার, বাড়ি থেকে পালিয়েই তারা দুজন বিয়ে করেছিল। বছর ঘুরতে না ঘুরতে অর্হা তার মায়ের গর্ভে এলো। তবে তার বাবা মায়ের সংসারটা বেশি দিন আর টেকলো না, বরং অর্হা যখন মায়ের পেটে কেবল 8 মাসের একটি অস্তিত্ব, ঠিক সেই সময়ে তার বাবা তাদের ছেড়ে চলে গেল। তার মা বিয়ের পরপরই পড়াশোনা ছেড়েছিল। একই সাথে পালিয়ে বিয়ে করার কারণে তার পরিবার কখনোই তাদের দায়িত্ব নিতে রাজি হয়নি, এমনকি তাদের সাথে যোগাযোগ করারও সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। যে কারণে অর্হা তার মায়ের পরিবার কিংবা বাবার পরিবারের কাউকে চেনেও না, জানেও না, এবং তার মায়ের ইচ্ছেতে কারোর সাথেই কখনো যোগাযোগ করারও চেষ্টা করা হয়নি। আর এভাবেই বছরের পর বছর তারা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকছে। শহরের এই অলিগলির 4 তলা বিশিষ্ট বাড়িটির দোতলায় তাদের বর্তমান সংসার চলছে, তার মায়ের কিছু গোছানো সঞ্চয় দিয়ে। অর্হার বাবা যখন তাদের ছেড়ে চলে গেল, এরপর ইয়াসমিন আর উপায় না পেয়ে টিউশনি করাতে শুরু করে। ছোট বড় বেশ কিছু বাচ্চাদের বাড়িতে পড়িয়ে যা রোজগার হতো তাই দিয়ে মেয়ের দিন পেরিয়ে যেত। সাথে মেয়ের ভবিষ্যতের জন্য ইয়াসমিন কিছু টাকা সঞ্চয় হিসেবে রেখে দিত। অথচ এখন বসে বসে সেই টাকারই বড়সার তাদের দিন চালাতে হচ্ছে। গত 3 মাস হতে ইয়াসমিন প্রায় বিছানায় পড়া, হাঁটা চলা কাজকর্ম করতেও বেশ অসুবিধা হয়।
আগে সকাল বিকাল কয়েকটা করে ব্যাচ পড়ালো, এখন শারীরিক অসুস্থতার জন্য হাতে গোনা কয়েকজনকে পড়ানোর চেষ্টা করে। যথারীতি অর্হা যতক্ষণ বাড়িতে থাকে তখন সে নিজেই চুপচাপ ঘরের সব কাজকর্ম হতে মায়ের সব রকমের খেয়াল রাখে। বয়স খুব বেশি না হলেও মায়ের এই অসুস্থতা তাকে ভীষণ ভাবায়। ছোটবেলা হতে সে তার মাকে শুধু কষ্ট করতেই দেখেছে, অবশ্যই সেটা তার ভবিষ্যতের জন্যই, কিন্তু এটাই যে অর্হার জন্য কষ্টদায়ক। তার মা সারাটা জীবন তার কথা চিন্তা করে সব কিছু বিসর্জন দিল, অথচ মায়ের অসুস্থতায় সে কিছুই করতে পারছে না। সেই কবে হতে মাটাকে ভালো ডাক্তার দেখাতে বলছে, অথচ তার মা প্রতিবারই বিষয়টা নাকচ করে দিচ্ছে। অর্হা জানে এটার কারণ শুধুমাত্র টাকার স্বল্পতা। অর্হার জীবনটা বাকিদের মতো শখ আহ্লাদে নিয়ে কাটেনি, বরং কখনো তার বিশেষ প্রয়োজনীয় জিনিসও সে তার মায়ের কাছে আবদার না করে এড়িয়ে গিয়েছে। একটা সময় এসে তার এই অল্প স্বল্প জীবনটাই স্বাভাবিক মনে হতে লাগলো। জীবনও কখনোই কোনো কিছু নিয়ে আফসোস রইল না, কিন্তু আজকের দিনে এসে সে খুব ভালো মতোই বুঝতে পারে জীবনে টাকার গুরুত্ব হয়তো সব কিছুর ঊর্ধ্বে। অন্তত আজ পর্যাপ্ত টাকা থাকলে মাকে এমন অজানা রোগের সংশয় নিয়ে বাঁচতে হতো না। অর্হা ভাবতে ভাবতে অনেক গভীরে হারিয়ে যায়। এটা তার সবসময় একা থাকা কিংবা অতিরিক্ত অন্তর্মুখী হওয়ার বিশেষ একটি কারণ হয়তো। তবে তার ধ্যান ভাঙে তার মায়ের গলার কণ্ঠস্বরে, আম্মু, মা একটু সরে যাও তো। অর্হা নিজের হাত থেকে ফোনটা তৎক্ষণাৎ ফেলে দিয়ে মায়ের কাছে ছুটে যায়। এই বাড়িটা শহরের বেশ পুরনো একটি বাড়ি, ফলে বাড়ির বিভিন্ন জায়গায় রংছটা উঠে গিয়ে ক্ষয়ে গিয়েছে। আলিশান বাড়িঘরের সাজসজ্জার অস্তিত্ব এখানে মিলবে না, এটাই স্বাভাবিক। তবে অর্হা বেশ গোছানো মানুষ বিদায় নিজে হতে সবসময় চারপাশটা গুছিয়ে রাখে। মায়ের কাছে শুনেছিল তার বাবা মা বিয়ে করে নাকি সর্বপ্রথম এই বাড়িতেই উঠেছিল, এখানেই তার জন্ম, আর এখন অবধি মাকে নিয়ে সেখানেই রয়েছে। মাঝে মধ্যে রাতে যখন সে এক ধ্যানে হারিয়ে যায়, তখন নিঃশব্দ অশ্রুবিন্দু বিসর্জন দিয়ে নিজের বাবার প্রতি নানান অভিযোগ জানায়। কেন সে তাদের ছেড়ে চলে গেল? যদি তার বাবা মা তাকে এতই ভালোবাসতো, তবে তাদের পরিণতি কেন এমন হলো? এসব ঘটনা মিলিয়ে ভালোবাসার প্রতি তার খানিক দ্বিধাদ্বন্দ্ব কিংবা অনিশ্চয়তাও রয়েছে। তার জীবনে কখনো সেই রকম অনুভূতি আসেনি বিদায় তার কাছে বিষয়গুলো অনেক বেশি অগোছালো। আদে তো কখনো সেই রকম ভালোবাসার মানুষ যদি তার জীবনেও চলে আসে, তখন ঠিক কী হবে? অর্হা মাথা হতে সব আজে বাজে চিন্তা জেরে মায়ের রুমে এলো। তাদের বাসাটা 2 রুমের, একটায় তার মা থাকে, অন্যটায় সে নিজে। ইয়াসমিন এই দুপুরবেলায় নিজের ঘরের খাটে কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। অল্প বয়সে বিয়ে হয়েছিল বিদায় বয়স তার খুব বেশি না, অথচ অসুস্থ হওয়ার পর থেকে এভাবেই তার দিন যায়। বলো আম্মু, কি হয়েছে তোমার? পানি খাবে? এনে দেব? মেয়েকে নিজের প্রতি এত উদ্বিগ্ন হতে দেখে ইয়াসমিন মলিন মুখে মৃদু হাসল। না আমার আম্মা, তুমি একটু ওই আচারের বয়াম দুটো ছাদে দিয়ে আসবে, এখনো বেশ রোদ আছে দেখছি। কদিন হতে তোমায় বলবো বলবো অথচ মনেই থাকে না। ভুলে যাওয়ার কি যে একটা অসুখ হলো আমার। ছাদে যাওয়ার কথা শুনে অর্হা থমকায়, কি যেন একটা ভাবনা চিন্তা করে মনে ঘুরপাক খেয়ে যায়। তবে পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বড়ই আচারের দুটো বয়াম নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। একটু আগে গোসল সেরেছে, আগে নিয়ম করেও গোসলের পর ছাদে গিয়ে চুল শুকাতো, কিন্তু এখন আর তা হয় না। এরই মধ্যে সে কি যেন ভাবে নিজের আধ ভেজা চুলগুলো খোপা করে বেঁধে নেয় এবং আবারও ধীরে ধীরে সিঁড়িতে পা ফেলে, উপরের দিকে এগিয়ে যায়। ছাদে পা ফেলা মাত্রই ওর হাড় চোখে 4-5টা খানিকে চোখ বুলিয়ে নেয়। আগে ছাদে সচরাচর কেউ আসতো না বিদায় তার প্রায় এখানে আসা হতো, অথচ আজ কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। মাত্র 14-15 দিনের ব্যবধানে নিজের মধ্যে এত পরিবর্তন। অর্হা ভারী শ্বাস ফেলল, আশেপাশে তাকিয়ে দেখে তার গুলোতে কিছু জামা কাপড় মেলে দেওয়া আছে, তবে একটা ফাঁস দিয়ে কিছু ছেলেদের জামা কাপড় অস্তিত্ব মেলায় সে বুঝে নিলে এগুলো হয়তো এই ছিলকোঠার ঘরে বাসা বাঁধা সেই লোকটিরই। অর্হা দেরি না করে দ্রুত ছাদের মাঝ বরাবর এগিয়ে যায়। মাথার উপর সূর্যের প্রখরতা যেন চারপাশ জ্বলছে দিচ্ছে।
অল্প সময়ের মাঝেই অরহার কপালের আশেপাশে পড়তে থাকা ছোট ছোট চুলের আনায় কানায় বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। একদিকে তীক্ষ্ণ রোদ দেখে একটা বয়ামের ডাকনা খুলে সে নিচে সাজিয়ে রাখে, তবে আরেকটা খুলতে না খুলতেই আচমকা পেছন হতে কেউ ভগ্নস্বরে বলে ওঠে, এই পিচ্ছি শোনো। অরহা আচমকা চমকে উঠল, তার হৃৎপিণ্ড হঠাৎ থমকে গিয়েছে। সে প্রচণ্ড ভীত হলো, তবুও অকারণে। অরহা খানিকটা সময় নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকার পর হাতের বয়ামটাকে শক্ত করে দু হাতে আঁকড়ে ধরে, অতঃপর পেছন ফিরে সামনের দিকে চোখ মেলে তাকায় এবং তৎক্ষণাৎ সে যেন বিস্ময়ে ঘুরে হারিয়ে যায়। চোখের সামনে এক মারাত্মক সুপুরুষ বুকে হাত গুজে পিলারের সাথে দাঁড়িয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। অরহা প্রথম দেখায় নিজের চোখে ঠিক বিশ্বাস করতে পারে না। বাস্তবে কেউ কি করে এতটা সুন্দর হতে পারে? ব্যক্তিটির পরনে কালো টি শার্টে প্যান্ট, তার মতো সদ্যই গোসল সেরেছে। ভেজা সিক্ত সিল্কি চুলগুলো কপালের সামনে এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে। অরহা তাকে স্তব্ধ নয়নের সবটা পরখ করে। রোদে ঝলসে যাওয়া ফর্সা ত্বক, ফুলে ওঠা পেশিবহুল পেটানো শরীর, তীক্ষ্ণ চোয়াল, সোনালি রৌদ্রেতে প্রতিফলিত বাদামি অক্ষযুগল, এ তো যেন কোনো সিনেমা কিংবা গল্প উপন্যাসের সেই সুদর্শন নায়ক যে বাস্তব রূপে অরহার নজরে ধরা দিয়েছে। সবটাই বিস্ময়ের নজরে নিজের মন মস্তিষ্কে গেঁথে নেওয়ার পর অরহা অজান্তে শুষ্ক ঢোক গিলল। এদিকে ব্যক্তিটি আবার দৃঢ় কণ্ঠে বলে উঠল, নাম কি তোমার? অরহা হকচকিয়ে খেয়াল হতে বেরিয়ে আসে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই লোক তাকে কেন এসব জিজ্ঞেস করছে? এই মুহূর্তে উত্তর দেওয়াটা কি খুব জরুরি? তবুও সে নিজেকে তটস্থ করে আওড়ালো, অরহা। অরহা মাহাজাবিন ছাদের আলো। বিড়বিড় করে এটুকু বলতে না বলতে আচমকা সে অরহার দিকে এগিয়ে এলো। হঠাৎ তাকে নিজের দিকে অগ্রসর হতে দেখে অরহা হকচকিয়ে যায়। সে প্রচণ্ড ইতস্তত বোধ করল, নিজেকে সামলায়। এদিকে সুদর্শন তার একদম মুখোমুখি দাঁড়িয়ে তার দিকে খানিকটা ঝুঁকে যায়। গল্প সিনেমায় যেমন 6 ফুটের সুদর্শনের লক্ষ্য থাকে, তেমনি লোকের উচ্চতা। ফলে অরহার মতো পিচ্ছি মেয়েটা উচ্চতায় কেবল তার বুক অবধি থাকে, আর এই মুহূর্তে সে যেন আরও বেশি নুইয়ে পড়েছে। এই পর্যায়ে অরহা তার নজর নামিয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে। অন্যদিকে ব্যক্তিটি আচমকা তাকে ভুলে বসল। এটা কিসের আচার? বড়ইয়ের? অরহা সামান্য মাথা নাড়িয়ে বলল, জি। এরই মধ্যে ব্যক্তিটি তাকে অবাক করে দিয়ে হঠাৎ তার কোলের মধ্যে থেকে বয়ামের মুখটা খুলল। অতঃপর ভেতর থেকে দুটো বড়ই বের করে সোজা মুখে তুলে নেয়। এতে অরহা বিস্মিত হলেও সে একইভাবে চুপচাপ রয়ে যায়। মজা আছে? তোমার আম্মুর বানানো? অরহা আবার ইতস্ত ভঙ্গিতে আওড়ায়, জি। অরহার তীব্র অস্বস্তির বিষয়টা একদম স্পষ্ট, যা কিনা ব্যক্তিটির তীক্ষ্ণ দৃষ্টিতেও সহসায় ধরা দিল। সে আচমকা মৃদু মুচকি হেসে বয়ামের মুখটা লাগিয়ে দিয়ে সের দ্বারা সোজা করে সটানভাবে দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ হতেই সে এক নাগাড়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকা অরহাকে দেখল। এদিকে অরহা একেবারের জন্য নজর তুলছে না। তবে ব্যক্তিটি নিজের সামনে থেকে সরতেও না দেখে সে উপায় না পেয়ে নিজের মুখটা তুলে তাকায়। আবার অমন সুদর্শন নিজের এত কাছে দেখে তার ভেতর অজানা জ্বর উঠে যায়। সে করুণ চোখে তাকিয়ে রয়। তবে এটাকে কি তার বান্ধবীদের আলোচিত বিষয়বস্তু? সেই ভালোবাসা নাকি ভালো লাগা? হলেও হোক একটা, কিন্তু এখানে আর দুর্দণ্ড দাঁড়ানো সম্ভব না। এদিকে সহসায় সুদর্শন নিঃশব্দে মৃদু হেসে তীক্ষ্ণ হাসকি স্বরে বলল, তুমি কি ভয় পাচ্ছ? ভয় না তো, আমি ভয় পাচ্ছি না। ব্যক্তির নজর ঘুরিয়ে অরহার কপালের দিকটা খেয়াল করে পরক্ষণে আবারও মৃদু হাসে। অতঃপর গলা খাকি দিয়ে দৃঢ় কণ্ঠে আওড়ায়, হাই, আমি শাহবাজ হাশমি। হঠাৎ নামটা শুনে অরহা তটস্থ হলো। খানিক উৎসুক দৃষ্টিতে চকিতেই তার দিকে সে বলল, হাশমি? কেন, কোনো সমস্যা? না, আমি ইমরান হাশমির ভাই। ভাবতে যেও না, পরিচয়ের দিক থেকে তার সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, তবে স্বভাবগত কিছু মিল থাকতেই পারে। গভীর স্বরে বলা এহেন কথায় অরহা ভড়কায়। এটা কেমন কথা? সে যাই হোক, এবার সে কিছুটা স্বাভাবিক হয়েছে। যথারীতি এবার তার মাথায় ভিন্ন এক প্রশ্ন এলো। এমন সুদর্শন লোক এইরকম বাড়িতে তবুও সিলেকোঠার ঘরে থাকছে কেন? চেহারা হতে ভাব গম্ভীর্য সবটাই তো আভিজাতপূর্ণ। কিছু তো একটা ঘাবলা আছে। আপনি কি পড়াশোনা করতে এই শহরে এসেছেন? না,
পড়াশোনার পাট আমি বহু আগেই চুকিয়েছি, আপাতত অনুপমের মতো বেকার জীবন পার করছি। অরহার কিছু বলল না। কিছুক্ষণের মাঝে শাহবাজ আবারও তাকে জিজ্ঞেস করলো, তামি তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। ওহ, তবে তো অনেক বেশি পিচ্ছি। শাহবাজের এহেন কথায় অরহা চুপসে যায়। এই লোক নিজেকে কত বড় মনে করে, আর তার বয়সই বা কত হবে? হবে হয়তো 22 কিংবা 23, নাকি আরও বেশি। সে বয়স যা ইচ্ছে তাই হোক, কিন্তু বারবার তাকে পিচ্ছি বলছে কেন? সে কি এই লোকের চেয়ে এতই ছোট? এরই মধ্যে আচমকা দমকা হওয়ায় অরহার আলগা খোপাটা খসে পড়ল। নিমিষেই ছড়িয়ে গেল তার রেশমের ন্যায় কেশ রাশি। এতে অরহা চল শক্ত করল। শাহবাজ বেশ উৎসুক দৃষ্টিতে মাথাটা খানিক ফাঁসে হেলিয়ে অরহার পেছনে ছড়িয়ে পড়া কোমর অবধি চুলগুলো দেখল। পরক্ষণেই তার মুখোমুখি মুখ টেনে আচমকা অরহার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো ফু দিয়ে আলগোছে উড়িয়ে দিল। নিমিষে অরহা চোখজোড়া সহসাই খিচে নেয়। এদিকে শাহবাজ ফিসফিসিয়ে তার উদ্দেশ্যে আওড়ালো, শোনো পিচ্ছি মেয়ে, যাও গিয়ে বইয়ের পড়ায় মনোযোগ দাও। আমার কপালে কল্যাণী জুটুক তা আমি চাই না। অরহা তৎক্ষণাৎ চোখ জোড়া মেলে তাকায়। এত নিকটে শাহবাজের অস্তিত্ব, সে পুনরায় স্তব্ধ। সেখানে এইসব কথার মানে কি তা তার জানা নেই। সে ত্বরিত নিজেকে তত্ত্বস্থ করে বয়ামটা কোনো মতে নিচে রেখে গিয়ে এক প্রকার ছুটে ছাদ থেকে পালায়। তার এহেন কাণ্ডে শাহবাজ না হেসে পারে না। সে মুগ্ধ চাহনিতে কিঞ্চিত ঠোঁট কামড়ে তাকিয়ে তাকিয়ে ছুটে পালানো অরহাকে দেখে। কোমর অবধি ছড়িয়ে থাকা চুলগুলো দৌড় ও বাতাসের তালে একই ছন্দে উড়ছে। অরহা ছাদের সীমা পেরিয়ে যেতে শাহবাজ রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে গম্ভীর স্বরে বিজ্ঞভঙ্গিতে আওড়ায়, টু মাছ পুচকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, সূর্য অস্ত যাওয়া, চারপাশের আকাশে কেবল সোনালি লালচে আভা। আর এমন আবহে নিজের ঘরের কোণে চুপচাপ বসে আছে অরহা। মন মস্তিষ্কে তার অনেক কিছুই চলছে, তবে এখন শুধু এটাই মনে হচ্ছে সে কোনো গিয়েছিল ছাদে। তার সব কিছু এক নিমিষে কেমন বিগড়ে গেল আজ। ইয়াসমিন ছাদ থেকে আচারের বয়াম দুটো আনার কথা তাকে 2-3 বার মনে করিয়ে দিয়েছে, অথচ অরহার মন টানছে না ছাদে যেতে। সে বসে বসে হিসেব করছে এখন ঠিক কী করা যায়। জিনিসগুলো যখন দায়িত্ব নিয়ে নিজেই রেখে এসেছে, সেক্ষেত্রে আনতেও তো হবে নিজ দায়িত্বে। অরহা বাড়ি শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। পুরোপুরি সন্ধ্যা হবার আগেই জিনিসগুলো নিয়ে আসাটাই ভালো। এই ভাবনায় সে আলগোছে ঘর থেকে বেরিয়ে যায়। চুলগুলো খোপা করে মাথায় ওড়না টেনে দেয়, পরনে তার সালোয়ার কামিজ। ছাদের দরজায় সে অরহা দাঁড়িয়ে পড়ে। আগেই ভেতরে পা না বাড়িয়ে চারপাশটা এক নজরে পরখ করে দেখে নেয়। এভাবে কাউকে চোখে না পড়ে সে দ্রুত বয়মগুলোর দিকে এগিয়ে যায়। এখনও গটগুটো অন্ধকার নামেনি, ফলে আশেপাশে সবটাই খানিক স্পষ্টই দেখা যাচ্ছে। তবে অরহা আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে ছাদের মাঝ বরাবর এগিয়ে এলো। দ্রুত নিচ থেকে আলগোছে বয়াম তুলে নিয়ে সে ছাদ থেকে বেরিয়ে আসতে পা বাড়াবে, ঠিক তৎক্ষণাৎ কেউ একজন বলে উঠল, আসতে যেও মেয়ে, কালো সন্ধ্যা নেমেছে। আগেবারের মতো দৌড় দিলে আর কিছু না হোক, কোমরটা ভাঙবে। নিমিষে অরহা থমকে যায়। সে পাশে ঘুরে মুখ ফিরিয়ে দেখে দূরের রেলিংয়ের সাথে হেলান দিয়ে বাদামি রঙের গিটার হাতে দাঁড়িয়ে আছে শাহবাজ। সে ফেরা মাত্র শাহবাজ মৃদু হেসে আওড়ায়, চিনতে পেরেছেন ম্যাম? অরহা চুপটি করে দাঁড়িয়ে রইল। কখনো না কখনো মনে হয় এই লোকটা একটু বেশিই কথা বলে, সাথে অতিরঞ্জিত ভাবটা তো আছে। বিষয়টা খানিক বিরক্তকর নাকি অস্বস্তিকর তা এখনো অরহা বুঝে উঠতে পারেনি। কেননা ব্যক্তিটাকে তার বিরক্ত না লাগলে অদ্ভুত এক তীব্র অস্বস্তি জাগে। অরহা ভেবে নেয় কথা না বাড়িয়ে সোজা চলে যাবে, তবে কি যেন ভেবে সে শাহবাজের দিকে এগিয়ে যায়। শাহবাজ যেতে খানিক অবাক হলো, মৃদুচ্ছন্দে শুষ্ক হাসলো, আপনি গিটার বাজাতে পারেন? শুরুতে এহেন প্রশ্নে শাহবাজ ভ্রু উঁচিয়ে নিজের গিটারটাকে এক পলক দেখে পরক্ষণে অরহার দিকে ফিরে তাকায়। অকপটে নির্বিকার ভঙ্গিতে বলো, তুমি পারো? না, কখনো শেখা হয়নি। শিখতে চাও? অরহা পুনরায় থমকায়। তার স্কুল কলেজের অনেক মেয়েকেই দেখতো নিজস্ব গিটার বাজাতে। একটা সময় পর তার নিজেরও শখ হয়েছিল, তবে আর্থিক অবস্থার জন্য কখনো মায়ের কাছে এই বিষয়ে আবদার করতে পারেনি। আজ হঠাৎ একই বিষয় উঠতে সে চুপ হয়ে গিয়েছে। এদিকে অরহা কিছু বলছে না দেখে শাহবাজ নিজেই বলে ফেললাম,
আজ তো সন্ধ্যা হয়ে গিয়েছে, অন্য কোনো একদিন সময় করে এসো, ধীরে ধীরে শিখিয়ে দেব। এমন সহজ স্বীকারোক্তিতে অর্হা আবারও স্তব্ধ। মূল ঘটনা হলো তার মনের মধ্যে অনেক কথাই ঘুরপাক খাচ্ছে, তবে সেগুলো বলতে পারছে না। অতিরিক্ত ইন্ট্রোভার্ট হওয়ায় এই এক অসুবিধা। তবে শাহবাজ আগ বাড়িয়েই তার ভেতরের কথাগুলো বুঝে ফেলছে বিদায় সে খানিকটা আশ্চর্য। এরই মধ্যে হুট করে শাহবাজের পেছন হতে বিড়ালের মিউ মিউ ডাক ভেসে আসে। অর্হা ভ্রু কুটি করে মাথা উঁচিয়ে শাহবাজের পায়ের দিকে তাকায়। অন্ধকারে একটা অস্তিত্ব নড়চড় করছে। সে উৎসুক দৃষ্টিতে শাহবাজের দিকে তাকিয়ে বলল, আপনি বিড়াল পালেন? সেভাবে কখনো পালা হয়নি, তবে বিড়াল পছন্দ। বাড়িতে থাকতে বিড়াল, কুকুর সহ অনেক কিছুই আমার বন্ধু ছিল। এখন এখানে এসে ওকে পেয়েছি। নাও ইউ আর অল ফ্রেন্ডস। ওহ, তার মানে ও আমার মিনু? তোমার মিনু মানে? ও তোমার বিড়াল? তাহলে এভাবে ছেড়ে রেখেছো কেন? আমার মানে ওকে অনেকদিন আগে ছাদেই পেয়েছিলাম। কোথায় থেকে এসেছিল তা জানি না। আর আম্মু বিড়াল পছন্দ করে না, তাই ওকে কখনো বাসায় নিয়ে যেতে পারিনি। কিন্তু আগে প্রায় ছাদে এসে খোঁজ নিয়ে যেতাম, আর ও ছাদেই থাকতো। ওহ, এই ব্যাপার। কিন্তু ও তো তোমাকে দেখে কোনো রিয়েক্টই করছে না। এই কয়দিন আসা হয়নি তো, এই জন্য হয়তো। হতে পারে। আবার আমি মানুষটা একটু অদ্ভুত, যে কেউই আমার কাছে এলে বন্ধুত্ব করে ফেলে। শাহবাজ থামে, পরক্ষণে আবারও অকপটে ফেলে, বন্ধু হবে আমার? অর্হা বয়কে যায় এহেন কথায়। লোকটা কেমন যেন এত সোজাসাপটা কথাবার্তা কিভাবে বলে? অর্হা কোনো জবাব দেয় না, বরং সেই বিষয়টা এড়িয়ে যেতে নিজের মনে চেপে রাখা ভিন্ন এক প্রশ্ন করে বসলো। কিছু মনে না করলে আরেকটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনার যদি পড়াশোনা শেষ হয়ে যায়, তবে আপনি তো এখন চাকরি করেন, তাই না? না, আগেই বলেছিলাম আমি অনুপমের মতোই এক অকর্মা বেকার। এভাবে কেন বলছেন? তবে কোনো কাজকর্ম ছাড়াই কি আপনি এখানে একা একা থাকতে এসেছেন? আপনার পরিবার নেই? তাদের থেকে দূরে থাকতে ভালো লাগে? প্রচণ্ড ইতস্ত ভঙ্গিতে সর্বশেষ অর্হায় এইটুকুই বলেই থামল। অন্যদিকে শাহবাজ অজান্তে মৃদু হেসে বলল, পরিবার পরিজন সবই আছে। আমি চট্টগ্রামে ছেলে, কিন্তু নিজের স্বপ্ন পূরণের জন্য জীবনে অনেক সময় অনেক কিছুই ছেড়ে দিতে হয়, তেমনি আমাকেও ছাড়তে হয়েছে পরিবার পরিজন। শাহবাজ আনমনা হয়ে মলিন হাসল। এদিকে সন্ধ্যার গোটা আধারে পরিণত হচ্ছে, অথচ আশ্চর্যজনকভাবে অর্হার মাঝে ঘরে ফেরার কোনো চিন্তা নেই। সে যেন সব ভুলতে বসেছে। তার মানে আপনি নিজের স্বপ্ন পূরণের জন্য অত দূর থেকে এ শহরে এসেছেন, তাই তো? তাহলে তো আপনি কিছু না কিছু অবশ্যই করেন। সেক্ষেত্রে বেকার হলেন কি করে? শাহবাজ পিছকে হাসল। আধারে দৃশ্যমান মানবটির হাসিটুকু সহসায় অর্হা বেশ মনের ধরল। যত যাই হোক, লোকটা চমৎকার সুন্দর। এই ভাবনায় তার মাথায় আরও একটি প্রশ্ন চলে আসে। সে কতক্ষণ প্রচণ্ড উৎসুক হয়ে বলল, আচ্ছা, আপনি কি কোনো নায়ক? আমার কেন যেন বারবার এমন কিছুই মনে হয়। অর্হার কথার উত্তর দিতে গিয়ে শাহবাজ খানিক থমকায়, কপাল আঙ্গুল ঘষে ইতস্তস্বর আওড়ায়। এমন কিছুই মনে হয় নাকি? অর্হার এবার কেন জানি সন্দেহ হলো। সে ভ্রুকুটি করে আবারও শুধায়, সত্যি করে বলুন না, আপনি কি তবে সত্যিই কোনো? আরে না, নায়ক হওয়া কি চারটিখানি কথা? তবে ইচ্ছে আছে, বাকিটা ভাগ্যের উপর। তার মানে আপনি কিছুই না। এই তো 14-15 দিন হতে এই শহরে পড়ে আছি। মাঝে মধ্যে প্রোডাকশন হাউসে গিয়ে টুকটাক অডিশন দেওয়া ছাড়া তেমন কাজকর্মও নেই। উমেদারিও নাই, চাকরিও নেই, নিজের বিষয়ে দেখার আর চিন্তা নাই, শিক্ষাও নেই, ইচ্ছাও নেই। থাকার মধ্যে ভিতরে আছে বুক ভরা অনুপম, আর বাহিরে গুরু হাসমির বেলকিবাজি সত্তা। বাড়ি বাড়ি শ্বাস ফেলে শাহবাজের এহেন হা হুতাশমূলক ভঙ্গিতে বলা কথাবার্তায় অর্হা না হেসে আর পারল না। সে আচমকা খিলখিল করে হেসে ফেলল, আবার তৎক্ষণাৎ থমকে গেল। শাহবাজ নতুন একটি অভিব্যক্তিকে, মেয়ে, তোমার হাসিটা সুন্দর। অর্হা পুনরায় চুপসে যায়। শাহবাজ গোল লাগালো অদ্ভুত চাহনিতে তার দিকে তাকিয়ে। আধারে তার ভাবগম্ভীর্য স্পষ্ট না রইল। অর্হার মন মস্তিষ্ক অদৃশ্য কিছু তোলপাড় করে দিচ্ছে। অর্হা নিজেকে তটস্থ করে স্বাভাবিক স্বরে বলল, আপনিও অনেক রসিক মানুষ। হতে পারে,
তবে সবার জন্য না। আবারও দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। শাহবাজের প্রত্যেকটি নির্বিকার অভিব্যক্তিতেই অর্হা বিভিন্ন রূপে বাধায়। সে ভারী শ্বাস ফেলে বলল, তা মানে আপনার স্বপ্ন হলো নায়ক হওয়া, তাই তো? তোমার কি মনে হয় কখনো এমন কিছু হতে পারবো? অবশ্যই, কেন নয়, আপনি তো চমৎকার সুদর্শন। এটুকু কথা যেন অজান্তেই অর্হার মুখ ফসকে বেরিয়ে এলো। সে নিমেষেই অস্বস্তি পড়বে। ঠিক তৎক্ষণাৎ শাহবাজ বিন্দুমাত্র সুযোগ না ছেড়ে ব্রুচি বলে উঠল, সত্যি বলছো? অর্হার ইতস্ত ভঙ্গিতে শাহবাজ আনমনে ঠোঁট কামড়ে হেসে পেল। অর্হা পুনরায় থমকে গিয়ে তাকে দেখতে লাগলো। আবারও কিছু সময় নীরবতা জমে দুজনের মাঝে। কেউ কিছুই বলছে না। অর্হা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। অন্যদিকে শাহবাজের অন্ধকার অবয়ব কেবলমাত্র ঘাড় বাঁকিয়ে তাকে নেশাক্ত চোখে দেখছে। এরই মধ্যে হঠাৎ আজানের শব্দে অর্হা চমকে উঠল। আশেপাশে ফিরে দেখলো দূর দূরান্ত হতে মাগরিবের আজান ভেসে আসছে। সে বিস্ময় কেবলমাত্রই না দুজনের কথা বলতে গিয়েছিল, তবে এরই মাঝে এত সময় কি করে পেরিয়ে গেল? অর্হার অস্বস্তির ভাবভঙ্গিতে শাহবাজ নিষ্পৃহে ভগ্নস্বরে বলে উঠল, মেয়ে, তোমার যাবার সময় হয়েছে। অর্হা চকিত শাহবাজকে এক পলক দেখল, পরক্ষণই চলে যাবার জন্য পা বাড়িয়ে মিহিস্বরে বলল, আসছি। এ বলে এসে পেছনে ফিরবে। ঠিক সেই মুহূর্তে শাহবাজ আবারও বলল, ওহ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। অর্হা পুনরায় তার দিকে ফিরে উৎসুক দৃষ্টিতে তাকায়। শাহবাজ আচমকা খানিক কীতস্ত ভঙ্গিতে বিন্দাঙ্গুলি দিয়ে নিজের কপাল ঘষে বলল, একটা অকাজ করে ফেলেছি। আন্টির আচারের টেস্ট আউটস্ট্যান্ডিং, দ্যাটস ওয়াই। খেয়ে পেলেছি অনেকটা। শাহবাজের এহেন কথা হাত তবদা খেল। সে মাথা নুইয়ে কোলে আগলে রাখা বয়ম দুটোর দিকে তাকিয়ে দেখলো বেশ হালকা হালকা মনে হচ্ছে। অর্হা স্বাভাবিক হলো, মাথা তুলে শাহবাজের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সমস্যা নেই। যদিও অর্হার বলতে ইচ্ছে হচ্ছিল, শাহবাজ যদি চায় তবে আরও কিছুটা আচার রেখে দিতে পারে, কিন্তু অতিরিক্ত অন্তর্মুখীয়তায় সে এই বিষয়টা আর বলতে পারল না। এদিকে শাহবাজ অকপটে বলতে থাকলো, সমস্যা নেই বলছো? তবে আর একটা হেল্প করো প্লিজ। তোমার আম্মু যদি কিছু জিজ্ঞেস করে তবে ভুলেও আমার কথা বলতে যেও না। তুমি বরং তাকে বলে দিও কাজটা তুমিই করেছো। এই বয়সে যে এমন অকর্মার মতো কাজকর্ম করছি তা পাড়াপড়শি জেনে গেলে আমার ভেতর সত্তা অকর্মা অনুপমের খোঁজও সকলে পেয়ে যাবে। আর আমি চাইছি না কল্যাণী ব্যতীত আর কারো চোখে আমি এই অনুপম হয়ে ধরা দিতে। কিন্তু আপনিই না বলেছিলেন আপনি আপনার জীবনে কোনো কল্যাণীকে চান না? অর্হার এহেন সহজ সরল অভিব্যক্তিতে শাহবাজ পিসকে হাসল। পরক্ষণেই নির্বিকারে বলতে লাগলো, তবে আমার কথায় একটু প্যাঁচ আছে। অর্হা ব্রুচি আওড়ায়, কেমন? আমি আমার জীবনে সে কল্যাণীকে চাই না যে আমার ত্যাগ করে মোহমায়া ছিন্ন করে প্রকৃতি মায়ের টানে দূর অজানে সরে যাবে। আমি চাই সেই কল্যাণীকে যে প্রতিনিয়ত আমার মায়ায় পড়ে এই অদমে জীবনে আজীবনের জন্য থেকে যাবে। তারপরে একটু একটু করে আমার মতো অগোছালো মানুষটাকে নিজের মতো করে গড়ে তুলবে। শাহবাজ থামল। পরক্ষণে আবার বুকে দুহাত গুজে অর্হার উদ্দেশ্যে মৃদু হেসে আওড়ালো, বুঝলে মেয়ে? অর্হা প্রত্যুত্তর করলো না। সে নিচ্ছুপ অন্যদিকে। শাহবাজ আবারও বলে, এজন্যই বলি মেয়েদের বেশি বেশি পড়াশোনা করা উচিত। দিন শেষে আর কিছু না হয়, জীবনে নারী জাতির আগমনে আমাদের মতো অদম মানুষের কিছু উন্নতি হয়। অর্হা পুনরায় স্তব্ধ হয়। শাহবাজের প্রত্যেকটা কথার প্যাঁচে তাকে মস্তিষ্কে ভিন্নভাবে ভাবাচ্ছে। অন্তরালের কোথাও যেন এক যে ঝড় তুলছে। এইসব অনুভূতির সবটাই তার কাছে নতুন। অর্হা আর কথা না বাড়িয়ে নিজেকে তটস্থ করে বলল, আমি বরং আজ যাই, ভালো থাকবেন। হ্যাঁ যাও, তবে আমার বিষয়টাও একটু দেখো। মানে? ওই যে বললাম আচার আমি খেয়েছি, কিন্তু দোষটা তুমি তোমার ঘাড়ে নেবে। আমার জন্য এইটুকু করতে পারবে না মেয়ে? অর্হা আনমনেই হেসে ফেলল। অন্ধকার অবয়বে শাহবাজ তার হাসির স্ফুলিঙ্গ নিজ কল্পনায় আন্দাজ করে নিজেও নিঃশব্দে হাসলো। এখন যাও, সাবধানে যেও, নিচের লাইটগুলো জ্বালিয়ে নিও। আমি সাথে যাব কি? না, আমি একাই যেতে পারবো। চলবে তো ভিউয়ার্স, এটা গল্পটার প্রথম পর্ব। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।